প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের রাষ্ট্রবিজ্ঞান ৩ রাজনৈতিক সংগঠন বিষয়ক আলোচনা। আজ আমরা আলোচনা করব ইউনিট ৭ পার্ট ২ এর আমলাতন্ত্রের ভূমিকা, আমলাতন্ত্রের সংজ্ঞা ও কার্যাবলী। আলোচনায় আজ আপনাদের সাথে আছি আমি শাহবানু ইভা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আজকের আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন আমলাতন্ত্র কী এবং তার ব্যাখ্যা দিতে পারবেন, এবং আমলাতন্ত্রের কার্যাবলী ও এবার নিয়ন্ত্রণের যে উপায়গুলো রয়েছে সে সম্পর্কে জানতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন প্রথমে আমরা দেখি যে আমলাতন্ত্র বলতে কি বোঝায় এবং কিভাবে সমাজবিজ্ঞানীরা একে সংজ্ঞায়িত করেছেন। আমরা জানি যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমলাতন্ত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। আধুনিক রাষ্ট্রের সরকার পরিচালনার ক্ষেত্রে আমলারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ব্যুরোক্রেসি, ফরাসি শব্দ ব্যুরো থেকে এসেছে। এখন এর মূল শব্দ হলো দপ্তর নির্ভর সরকার, এবং আমরা এটা জানি যে একদল দক্ষ এবং স্থায়ী বেতনভুক্ত কর্মচারী দ্বারা সরকারি যে কার্যক্রম পরিচালনা হলে বা যে সরকার যে কার্যক্রম পরিচালনা করে থাকে তাদেরকেই আমলা বলা হয়, অর্থাৎ সরকারি কর্মচারী বলা হয়ে থাকে। এখন আমরা দেখব যে বিভিন্ন সমাজবিজ্ঞানী এই আমলাতন্ত্র সম্পর্কে কী সংজ্ঞা প্রদান করেছেন। প্রফেসর এসি ফাইনার বলেন, আমলাতন্ত্র হচ্ছে একটি স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ চাকুরিজীবী শ্রেণী। প্রফেসর গার্নারের মতে সরকারের সিদ্ধান্ত ও নীতিমালা নির্ধারণে এবং সাধারণভাবে সরকার পরিচালনায় নিয়োজিত কর্মচারীগণই আমলা নামে অভিহিত। জার্মান সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবার একটি আদর্শ আমলাতন্ত্র গঠনে কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আসুন এবার আমরা ম্যাক্স ওয়েবারের সেই আমলাতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করি। প্রথমেই রয়েছে কর্মপরিধি। আমলাতান্ত্রিক সংগঠনে একটি সুনির্দিষ্ট কর্মপরিধি বিদ্যমান থাকে, এবং আমলারা জানেন যে তাদের আগে থেকেই তারা অবগত হন তাদের কি কাজ এবং তারা কিভাবে কার্য সম্পাদন করবে, অর্থাৎ তাদের কাজের পরিসীমা এবং দায়িত্ব সম্পর্কে তারা আগে থেকেই অবগত থাকেন। দ্বিতীয়ত রয়েছে নিয়োগ পদ্ধতি। আমলাতন্ত্রের নিয়োগ পদ্ধতি হতে হবে মেধার ভিত্তিতে, এবং এই যে নিয়োগ পদ্ধতি সেটা হবে সম্পূর্ণরূপে নিরপেক্ষ। লিখিত, মৌখিক পরীক্ষা এবং আপনার মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হয়, এবং এর মধ্য থেকে মেধাবী এবং ব্যক্তিদেরকেই এই যে তাদের যে নিয়োগ সেটি প্রদান করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে আপনার পদসোপান নীতি। পদসোপান নীতির মাধ্যমেই আমলাতন্ত্রের যে স্তর বা আপনার বিভিন্ন পদের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে, অর্থাৎ আমলাতন্ত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধস্তনদের মধ্যে একটি সম্পর্ক বিরাজমান থাকে। অধস্তন যে আপনার প্রতিটি নিম্নতর পদই কোনো না কোনো ঊর্ধ্বতন পদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, অর্থাৎ আপনার প্রত্যেক সহজ কথায় বিভিন্ন পদের মধ্যে একটি পদসোপান নীতি অনুসরণ করা হয়ে থাকে। এছাড়া রয়েছে আপনার কর্মবন্টন ও বিভাগীয়করণ। সংগঠনের উদ্দেশ্য সাধনের জন্য আমলাতন্ত্রের বিভিন্ন যে কার্যাবলী রয়েছে তা বিভিন্ন সংগঠনের মধ্যে আপনার বিভাগ সংস্থার মধ্যে বিভাজন করে দেওয়া হয়ে থাকে, এবং যেখানে বিশেষ কোনো পদের বিশেষজ্ঞ লোক দরকার সেখানে তাদেরকে বহাল করা হয়। প্রত্যেক কর্মচারী তার কর্তব্য পালন করবেন এবং প্রত্যেকে তার কাজের জন্য দায়ী থাকবেন।
এছাড়া রয়েছে লিখিত বিধান ও ফাইল সংরক্ষণ। আমলাতন্ত্রে সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার জন্য লিখিত কিছু বিধিবিধান রয়েছে। প্রত্যেক কর্মকর্তা এবং কর্মচারীরা সেই বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করবেন এবং তাদের সেগুলো মেনে চলতে হবে। একই সঙ্গে সংগঠনের যে সকল আপনার প্রশাসনিক কার্যাবলী, সিদ্ধান্ত এবং বিধিবিধান সেগুলো ফাইলে লিখিতভাবে লিপিবদ্ধ থাকবে। এখন আমরা আমলাতন্ত্রের ভূমিকা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে আমলাতন্ত্রের কার্যাবলী আলোচনা করেছেন। তো আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা জানি সরকারি যে কার্য সেগুলো সম্পাদনের ক্ষেত্রে আমলারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো যে কার্যাবলী তারা সম্পাদন করে থাকে সেগুলো সম্পর্কে এখন আমরা জানব। প্রথমে হচ্ছে আপনার আইনসভাকে প্রভাবিতকরণ। আমলাগণ আইনসভাকে প্রভাবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, কেননা বিভিন্ন বিভাগ ও সংস্থায় আইনসভার যে কমিটি সেই সদস্যদেরকে এই আমলারা প্রয়োজনীয় তথ্যাদি সচরাচর সরবরাহ করে থাকেন এবং অনেক সময় আমলাগণ তাদের স্ব বিভাগের বিষয়ে উপদেশ দেওয়ার জন্য আইনসভার যে আপনার কমিটিগুলো হয় সেখানে উপস্থিত থাকেন। সুতরাং সহজেই তারা আইনসভার যে সিদ্ধান্ত বা নীতি নির্ধারণ প্রক্রিয়া চলে সেখানে তারা প্রভাব বিস্তার করতে পারেন। দ্বিতীয়ত রয়েছে আপনার আইন কার্যকরকরণ। আমলাগণ শুধু আইন বা নীতি নির্ধারণের ক্ষেত্রে যে প্রভাব বিস্তার করে তা না, আইন যে কার্যকর করা হয় পরবর্তীতে সেক্ষেত্রেও আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ তাদেরকে সেই বাস্তবায়নের জন্য সেই ক্ষমতা প্রদান করা হয়ে থাকে আইনগতভাবে। এছাড়া রয়েছে আপনার শাসনকার্যের নিরবিচ্ছিন্নতা বজায় রাখা। গণতান্ত্রিক ব্যবস্থায় ঘন ঘন সরকার পরিবর্তন অনেক সময় দেখা যায় যে আপনার শাসকদের পক্ষে তাদের যে শাসন কার্যের ধারাবাহিকতা সেটি সবসময় বজায় রাখা সম্ভব হয় না। এই সময়ে আমলারা এই যে শাসন কার্যের নিরবচ্ছিন্নতা বা ধারাবাহিকতা সেটি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে রয়েছে তথ্যাদি প্রদান। সংবাদ ও তথ্যাদি আদান প্রদানের ক্ষেত্রে আমলাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। শাসকবৃন্দ ও আপনার আইনসভার বিভিন্ন প্রশাসন কর্তৃক প্রদত্ত বিভিন্ন তথ্যের উপরে ভিত্তি করেই তারা সরকারি নীতি নির্ধারণ ও আইন প্রণয়ন করে থাকেন। এছাড়া রয়েছে সরকারি দৈনন্দিন কার্য পরিচালনা। আমরা জানি আমলারা সরকারি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও তারা সরকারের প্রাত্যহিক যে কার্যক্রম রয়েছে সেগুলোও তারা সম্পাদন করে থাকে, যেমন আপনার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা বজায় রাখা, কর ব্যবস্থাপনা ইত্যাদি সব কিছুর ক্ষেত্রেই আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং তারা এই কার্যগুলো সম্পাদন করে থাকেন। এছাড়া রয়েছে আইন প্রণয়ন। আইনসভার যে সমস্ত গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হয় কার্যত প্রশাসনিক বিভাগ অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন তথ্য প্রমাণাদি দিয়ে তাদেরকে সাহায্য করে থাকে এবং সেগুলোর উপর ভিত্তি করেই আইনসভায় কোনো আইন প্রণয়ন বা আপনার বিল পাশ করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে বিচার কার্য সম্পাদন। কিছু কিছু বিচার কার্য সাধারণত আদালতে হয় না, বরং তা সম্পাদন করে প্রশাসনিক সংস্থান। এর ফলে দেখা যায় যে আপনার প্রশাসনিক যে আমলাগণ বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন জমি ক্রয় বিক্রয়ের রেজিস্ট্রেশন বা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, এসব ক্ষেত্রেও এই কাজগুলা আপনার আমলারা করে থাকে। আবার উচ্চপদস্থ আমলারা অনেক সময় আপনার ট্রাইব্যুনালেরও আয়োজন করতে পারে। লাস্ট আমরা যে কার্যাবলীটি দেখব সেটি হচ্ছে যোগাযোগ স্থাপন। আমলাগণ আপনার তার একটি গুরুত্বপূর্ণ কাজ হলে যোগাযোগ স্থাপন করা। সরকারি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন বা মন্ত্রী এবং
বা মন্ত্রী থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত সকল ধরনের তথ্যাদি প্রমাণ সরবরাহ করা, দপ্তরের সিদ্ধান্ত, এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিম্ন যে অধস্তন কর্মচারী রয়েছে তাদেরকেও পর্যন্ত সবকিছু অবগত করা এই সময় আমলাদের এই কাজগুলো করে থাকে। সুতরাং বলা যায় যে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রেও আমলাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে এই আমলাগণ যে অনেক দায়িত্ব পালন করছেন, কার্যাবলী পালন করছেন, তাদেরকে অনেক ক্ষমতাও প্রদান করা হয়েছে, তাহলে এদেরকে নিয়ন্ত্রণের কি ব্যবস্থা রয়েছে? রিচার্ড ক্রসম্যান যথার্থই বলেছেন, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। অর্থাৎ এই যে আমলারা যে ব্যাপক ক্ষমতা এবং কর্তব্য তারা পালন করে থাকেন এবং ক্ষমতা ভোগ করে থাকেন, সেগুলো নিয়ন্ত্রণের জন্য কিছু পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে। যেমন প্রথমত রয়েছে রাজনৈতিক নিয়ন্ত্রণ। রাজনৈতিক নিয়ন্ত্রণ বলতে রাজনৈতিক নিয়ন্ত্রণ হচ্ছে বাহ্যিকভাবে আমলাদেরকে নিয়ন্ত্রণ করার একটি পদ্ধতি। অর্থাৎ রাজনৈতিক নিয়ন্ত্রণ বলতে এখানে বোঝানো হয়েছে আপনার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, আইন বিভাগ বা এ ধরনের রাজনৈতিক দল, এগুলোর মাধ্যমে এই যে আমলাদেরকে নিয়ন্ত্রণ করাকে বোঝায়। এরপরে রয়েছে আপনার আইনসভা কর্তৃক নিয়ন্ত্রণ। আইনসভা কর্তৃক নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? প্রথমত আইনসভা প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন উত্থাপনের মাধ্যমে নিয়ন্ত্রণ, আইনসভায় বিভিন্ন কমিটির মাধ্যমে নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টিং এবং অডিটিং সংস্থার মাধ্যমে এবং নতুন জবাবদিহিতামূলক আইন প্রণয়নের মাধ্যমে। এই কাজগুলো আইনসভা কর্তৃক নিয়ন্ত্রণ, আমলাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ। বিচার বিভাগীয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রশাসনিক যে কার্যের বৈধতা ও তাদের ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ বিচার বিভাগে এনে তা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে আপনার ক্ষমতা ও দায়িত্বের বিকেন্দ্রীকরণ, অর্থাৎ ক্ষমতাকে তাদের যে ক্ষমতা দেয়া হয়েছে পদবলে, সেগুলো এক জায়গায় কেন্দ্রীভূত না রেখে বিভিন্ন বিভাগের মধ্যে যদি বিভক্ত করে দেওয়া হয়, তাহলেও আমলাদের ক্ষমতাকে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপরে সর্বশেষ রয়েছে প্রশাসনিক আত্মনিয়ন্ত্রণ। এখানে আমলারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করবে। সেক্ষেত্রে কিভাবে? প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমে। উচ্চতর প্রশাসকগণ আপনার দুর্নীতি বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। ইউরোপ এবং আমেরিকার প্রশাসনিক ক্ষেত্রে এই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আমলাতন্ত্র কি, এই আমলাদের বৈশিষ্ট্য এবং তাদের কার্যাবলী ও নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে আলোচনা করলাম। এ সম্পর্কে আপনারা আরও যদি কিছু জানতে চান, তাহলে নিকটস্থ টিউটোরিয়াল কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। সংশ্লিষ্ট শিক্ষকের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এর সমাধান পেতে পারেন। এছাড়াও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে অন্য কোনো নতুন অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।